প্রার্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারে প্রধান উপদেষ্টা। দোহায় লাল গালিচা সংবর্ধনা, 4 দিনের সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরে অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে স্কুল। সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অনলাইন ক্লাসে ক্ষতি পোষানোর পরিকল্পনা। সীমান্তে 5 বছরে বিএসএফের গুলিতে 151 বাংলাদেশি নিহত। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ ও সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। ছিনতাই দেখে চিৎকার, ক্ষুব্ধ হয়ে ঢাকা পলিটেকনিকের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা। তেজগাঁওয়ে ঘটনাস্থলের কাছে পুলিশের টহল টিম থাকলেও এগিয়ে আসেনি অভিযোগ স্বজনদের। এবং খরা মৌসুমেও অস্থির পেঁয়াজের বাজার। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 15 টাকা। দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির প্রস্তুতি শুরু ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। 4 দিনের সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাত 10:45টার দিকে দোহায় পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার এই সফরে গুরুত্ব পাবে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ ও জ্বালানি সহযোগিতা। দোহায় আর্থনা সম্মেলনে পাশাপাশি সাইডলাইনে রোহিঙ্গা ইস্যুতে বিশেষ সেশনে অংশ নেবেন ডক্টর ইউনূস। স্থানীয় সময় সোমবার রাত 10:45টার দিকে কাতারের রাজধানী দোহার হামাদ বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট। এরপর তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। অভ্যর্থনা জানান কাতারের প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাকরু। এর আগে কাতার আমিরের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। আমরা দুটো বিষয় এটার উপরে প্রধান উপদেষ্টার কাতার সফরের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। জানানো হয় মূলত কাতারের শেখ পরিবারের আমন্ত্রণে আর্থনা সম্মেলনে যোগ দেবেন তিনি। মূল ইভেন্টের বাইরে রোহিঙ্গা সংকট নিয়ে আলাদা কনফারেন্সে আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। ক্রাইসিসের উপরে একটা বড় প্রেস সচিব জানান কাতার সফরে দেশটির আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সাইডলাইনে বেশ কিছু দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে ব্যস্ত সময় কাটাবেন প্রধান উপদেষ্টা। কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য, ভিসা উন্মুক্তকরণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। 4 দিনের সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে স্কুলের ক্লাস। 14 মাসে 427 দিনে ক্লাস হয়েছে মাত্র 148 দিন। এমন পরিস্থিতিতে সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। আলাদা পরীক্ষা কেন্দ্র নির্মাণ সহ অনলাইন শিক্ষা কার্যক্রম জোরদার করে ক্লাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। শাকির আহমেদের রিপোর্ট। টানা 40 দিনের ছুটি শেষে এপ্রিল থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় আবারও প্রায় 1.5 মাসের বন্ধের কবলে। এতে করে শিক্ষার্থীরা ক্লাসের দেখা পাচ্ছে না টানা প্রায় 3 মাস। এই অবস্থা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের। এখানেই শেষ নয়, আগামী জুন মাসে এইচএসসি পরীক্ষার কারণে আরেক দফা 1 মাস বন্ধ থাকবে কলেজ ও কলেজ সংযুক্ত স্কুল। 40 দিন গেল রমজানের বন্ধ, আবার একদিন খুলে দেখেন আবার এসএসসি পরীক্ষার বন্ধ। বাচ্চাদের লেখাপড়া লাগে সম্পর্ক নাই। জরিপ বলছে 2023 সালের আগস্ট থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 14 মাসের 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল। আর পূর্ব নির্ধারিত ছুটি, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় 279 দিন স্কুল বন্ধ ছিল। 427 দিনের মধ্যে মাত্র 148 দিন স্কুল খোলা ছিল, সেটা সরকারি হিসাবে।
বাট বাস্তবে আরও কম খোলা ছিল। তারা স্কুলে যায় না, বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়। শুক্র ও শনিবার সহ বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষা নেওয়া হলে মাসের পর মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সংস্কৃতি থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব বলছেন শিক্ষা বিশেষজ্ঞরা। বন্ধের দিনগুলোতে কিন্তু এই সমস্ত পাবলিক পরীক্ষাগুলো যদি আয়োজন করা যায় তাহলে কিন্তু শিক্ষার্থীদের এই যে বিদ্যালয় বন্ধের যে উৎসব এটি কিন্তু হয় না। তবে ক্লাস বন্ধ থাকায় যে ঘাটতি হচ্ছে তা পুষিয়ে নিতে অনলাইনেও শিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে এক্সাম সেন্টার তৈরি করে সেখানে সবগুলো পরীক্ষার যদি ব্যবস্থা করা যায় এটা খুবই ভালো একটা কাজ হবে, ফলে শ্রেণী কার্যক্রম ব্যাহত আর হবে না। এক শিফটে ক্লাস, অন্য শিফটে পরীক্ষা নেওয়া হলেও সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটাকে আমরা আরো জোরদার করব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলা অনুষদ ফেরানোর দাবিতে ১৯ ঘন্টা ধরে অনশন করছেন ৯ শিক্ষার্থী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারিফ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ১৯ ঘন্টা ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৯ শিক্ষার্থীর আমরণ অনশন কর্মসূচি চলমান রয়েছে। তারা জানিয়েছে যে তাদের যে চারুকলা অনুষদটি সেটি চট্টগ্রাম শহরে, এবং সেই অনুষদটিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবিতেই তারা মূলত এই অনশন কর্মসূচিতে এসেছেন। তারা বলছেন যে ২০২২ সাল থেকে তারা এই দাবিটি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এবং বিভিন্ন মেয়াদে ২০২৩ সালে তারা টানা ৮২ দিন চট্টগ্রামে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের অনুষদটিকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন অব্যাহত রাখে। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে তারা ৭ দিনের জন্য স্থগিত রাখে, কিন্তু তারা সেই আশ্বাসের বাস্তবায়ন না দেখে আবার ২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন করে, এবং পরবর্তীতে তাদের দাবি না মেনে তৎকালীন প্রশাসন সেই তাদের অনুষদকে বন্ধ ঘোষণা করে, এবং পরবর্তীতে নতুন প্রশাসন এসে আসার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার আন্দোলন শুরু করে, এবং তখন ২০২৪ সালের ডিসেম্বরে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে ২০২৫ সালের ৩১ মার্চ থেকে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ক্লাস করার সুযোগ পাবে বা ক্লাস করতে পারবে, এবং ১ এপ্রিল থেকে তাদের ক্লাস কার্যক্রম চলমান থাকবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায়, তারা পদক্ষেপ না দেখতে পারায় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক বিল্ডিং আছে সেখানে তারা আন্দোলন এবং যে অনশন কর্মসূচি শুরু করেছে, এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো প্রকার প্রজ্ঞাপন জারি না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন কর্মসূচি অব্যাহত রাখবে, এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না, এবং এই একাডেমিক বিল্ডিংয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশন কর্মসূচির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ ভারত সীমান্তে ৫ বছরে বিএসএফের গুলিতে প্রাণ গেছে ১৫১ জন বাংলাদেশির। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুধু রংপুর বিভাগেই হত্যার ঘটনা ৪০%। বিশ্লেষকদের মতে সীমান্ত হত্যা কমাতে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ৬ জেলাকে ঘিরে। কৃষি সহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও ভারতীয় সীমান্তরক্ষীর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত ৫ বছরে সীমান্তে প্রাণ হারিয়েছে ১৫১ জন বাংলাদেশি। এর মধ্যে ৬১ জনই রংপুর বিভাগের। সীমান্তে বসবাসকারীদের অভিযোগ, বিএসএফের অতিরিক্ত বল প্রয়োগের ফলে সবসময়ই আতঙ্কে থাকতে হয় তাদের। আমরা এই গ্রামে বাস করতে পারছি না কেন, কখন রাতের মধ্যে সে আসিয়া আঘাত করে আমাদের। দিনের বেলায় যারা কৃষিকাজ করে তাদেরকে দেখিয়ে ওরা মনে করে যে এরাই বিদে চোরা চালান, এই জন্য অনেক সময় প্রায় ফায়ার করে। নিরাপত্তা একদমই নাই। আমরা বর্ডারে কিভাবে বসবাস করব? বিভাগে সবথেকে বেশি নিহতের ঘটনা ঘটছে লালমনিরহাট জেলায়। গেল ৫ বছরে এই জেলায় বিএসএফের হাতে নিহত হয়েছেন ১৯ জন। সবশেষ ১৭ এপ্রিল বিএসএফের হাতে নিহত হন হাসিবুল নামে এক যুবক।
হাসিবুলের স্বজনদের অভিযোগ, ওই দিন দুপুরে শিঙ্গিমারি সীমান্তে ঘাস কাটতে গেলে বাংলাদেশ অংশে ঢুকে হাসিবুলকে ধরে নিয়ে বিএসএফ হত্যা করে। রাইফেলের গোড়া দিয়ে কলজে টলজে পাত দিয়ে আমার ছেলে মারি ফেলে দুইজনে একবারে 18 মস্ত করে ফিকিয়ে গাড়ি তুলে নিয়ে গেছে। বুক খালি হয়েছে, আর জনে কেউ বুক খালি হয় না, কোনো মায়ের সন্তান যেন হারা লাগে না, আমি এটা সূক্ষ্ম বিশেষছে। বিশ্লেষকদের মতে সীমান্তে হত্যা বন্ধে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। রেগুলেশন বা অথরিটির যে চুক্তিগুলো রয়েছে, এই চুক্তিগুলোর আন্ডারে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বিজিবি জানিয়েছে অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তের জিরো লাইনের 150 গজের ভিতরে কেউ অনুপ্রবেশ না করতে পারে এবং আমাদের লোকও যাতে ওই জিরো লাইন ক্রস করে না যেতে পারে, সেজন্য আমাদের যে ডিওপি থেকে আমাদের টহল অব্যাহত রয়েছে। খরা মৌসুমেও অস্থির পেঁয়াজের বাজার। দাম বৃদ্ধির কারণ হিসেবে মজুদের প্রবণতাকে সামনে আনছেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে এটিকে নেতিবাচক হিসেবে দেখছেন না কৃষি কর্মকর্তারা, বরং উৎপাদন খরচের বিপরীতে ন্যায্য মূল্য নিশ্চিতের পাশাপাশি বছর জুড়ে চাহিদা যোগানের ভারসাম্য হিসেবে দেখছেন তারা। এদিকে বর্তমান দামকে যৌক্তিক উল্লেখ করে অতিরিক্ত মজুদ ঠেকাতে সরকারকে সজাগ থাকার তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। পেঁয়াজ সবসময় খাবারের স্বাদ বাড়ালেও মাঝে মাঝে দামের ঝাঁজে চলে যায় ক্রেতার নাগালের বাইরে। দেশি পেঁয়াজ যেখানে পাওয়া যাচ্ছে, পেঁয়াজের ঘাটতি দেখতেছি না, কিন্তু হঠাৎ করে পেঁয়াজের দাম এত বেড়ে যাওয়া, এটা আমাদের জন্য আসলেই কষ্টকর। 320 টাকা পাল্লা, 64 টাকা কেজি পড়ে যাইতেছে। মধ্যস্থতাভোগী যারা আছে এরাই আসলে ব্যবসাটা করছে, আর আমরা আমজনতা যারা আছি তারা কষ্টে আছে। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা, মাস ব্যবধানে 25 টাকারও বেশি। কারণ হিসেবে মজুদ প্রবণতাকেই দায়ী করছেন পাইকার ও আড়তদাররা। পেঁয়াজের একটু সমস্যা হচ্ছে এবং আমরা খুচরা বিক্রেতাকে ঠিক মতো দিতে পারতেছি না। কৃষক মজুদ যারা আছে সবাই স্টক করতেছে, রাখতেছে। গৃহস্থের কাছ থেকে মালটা কিনে নিয়ে স্টক করতেছে, মূলত এই কারণেই মুকামে মালটা একটু শর্ট। আসলে কি মজুদ বাড়ছে? দেশের বৃহৎ পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল ফরিদপুর ও পাবনার কৃষক ব্যবসায়ীরা বলছেন স্বল্প মেয়াদী সংরক্ষণে ঝুঁকছেন অনেকেই। এতে চাপ পড়েছে বাজার সরবরাহে। 18-1900 এভাবে বাজার চলতেছে, এভাবে বাজার থাকলে কৃষক মোটামুটি ভালো থাকবে। স্টক পদ্ধতি মাল কিনতে হচ্ছে, এর বিনিময়ে বাজার দাম রাখি যদি না কেনে তাহলে পেঁয়াজের দাম তাড়াতাড়ি বাড়বে না। আগে 1300-1200 ছিল, এখন বর্তমান 2021 বাজার। কৃষি বিভাগ বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 32 থেকে 35 লাখ মেট্রিক টন। গেল অর্থ বছর 36 লাখ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে 34 লাখ টনের বেশি, আর 38 লাখ 21,000 টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবার। কোন রকম ফলন বিপর্যয় ছাড়াই কৃষকের ঘরে উঠে গেছে গ্রীষ্মকালীন বা মুড়ি কাটা পেঁয়াজ। এই অবস্থায় পেঁয়াজ সংরক্ষণে কোনো সংখ্যা দেখছেন না স্থানীয় কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদেরকে বর্তমান যেটা পরামর্শ দিচ্ছি সেটা পেঁয়াজটিকে কিছুদিন সংরক্ষণ করতে পারলে এটা বাজার মূল্য কিছুটা আরো বৃদ্ধি পাবে। আমরা একটা প্রকল্পের আন্ডারে 2 মৌসুমে 2 অর্থ বছরে প্রায় 600 এয়ার ফ্লোয়ার মেশিন দিব, যাতে কৃষক তার পেঁয়াজটিকে সংরক্ষণ করতে পারে। এদিকে পেঁয়াজের বর্তমান খুচরা মূল্যকে যৌক্তিক বললেও দাম বৃদ্ধি যেন লাগামহীন হয়ে না পড়ে সেদিকে নজরদারির পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। 55-60 টাকা ভোক্তা পর্যায়ে, তো এটা খুব বেশি দাম না, এটা একটা স্বাভাবিক দাম। এর চাইতে যদি দাম না বাড়ে তাহলে আমাদের একদিকে যেমন ভোক্তা, অপরদিকে যেমন কৃষক, সবাই উপকৃত হবে। লক্ষ্য রাখতে হবে যে ব্যবসায়ী পর্যায়ে এবং আড়তদার পর্যায়ে দীর্ঘ সময় ধরে যেন পেঁয়াজটা ধরে রাখতে না পারে। স্থানীয় পর্যায়ে সংরক্ষণ প্রক্রিয়ায় ত্রুটি থাকলে দিন শেষে পেঁয়াজের সরবরাহ সংকটে পড়তে পারে বাজার, সেদিকে সজাগ থাকারও তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দাম নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতির অপেক্ষায় আমদানিকারকরা। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে আইপি জটিলতা কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভরা মৌসুমে বাজারে পেঁয়াজের সরবরাহ ছিল ভালো, এজন্য 31শে মার্চ পর্যন্ত অনুমতি থাকলেও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করেননি আমদানিকারকরা। তবে সম্প্রতি সরবরাহ কমের অজুহাতে আবারও পেঁয়াজের দামে ছাঁচ। প্রকারভেদে 30 থেকে 35 টাকা কেজির পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসতেছে না, এই কারণে পেঁয়াজের চাহিদাটা একটু বেশি আর দামটা একটু বাড়তির দিকে। ভারত থেকে যদি পেঁয়াজ আসে হয়তো বাজারটা একটু কমবে। এভাবে পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমরা কিভাবে গরিব সেটা কিনতে
পারবো। আমদানিকারকরা বলছেন 1 এপ্রিল থেকে পেঁয়াজের উপরে থাকা 20% রফতানি শুল্ক প্রত্যাহার করে নেয় ভারত। ফলে এখন ভারত থেকে কম দামে পেঁয়াজ আমদানি সম্ভব। আর আমদানি শুরু হলে অচিরেই পেঁয়াজের দাম কমবে বলে আশা তাদের। আইপি বন্ধ করা সম্ভব না, যদি সরকার আইপি আমাদের দিয়ে দেয়। পেঁয়াজ তো এবার ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণ পেঁয়াজ হয়েছে। ইন্ডিয়াতে পেঁয়াজের কেজি মনে করেন 10 টাকা, 12 টাকা, 15 টাকা কেজি ভালো গলা। যদি একবার শুনে ইন্ডিয়া বন্ধ হয়ে গেছে বা অন্য দেশ বন্ধ হয়ে গেছে, বাইরের থেকে পেঁয়াজ আসবে না, রাতের মধ্যেই মনে হয় পেঁয়াজ আর পাওয়া যাবে না। এক রাতের মধ্যে 20 টাকা, 30 টাকা, 40 টাকা বেড়ে যায়। এদিকে কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানির অনুমতি বন্ধ রাখা হয়। আমদানিকারকরা আইপির জন্য যোগাযোগ করছেন বলে জানায় কর্তৃপক্ষ। পেঁয়াজের একটা হারভেস্ট মৌসুম চলতেছে বাংলাদেশে, সেক্ষেত্রে চাষিদের কথা বিবেচনা করেই সরকার হয়তোবা পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। যদি বাজার ঊর্ধ্বগতি হয়, আগামীতে হয়তোবা আবার সরকার আমদানি করতে পারবে। হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ 3 মার্চ পেঁয়াজ আমদানি হয়েছিল। সময় সংবাদ, হিলি। বরাদ্দ বৈষম্যের শিকার হয়ে রংপুর বিভাগে শুধু দরিদ্র মানুষের সংখ্যাই বাড়েনি, বেড়েছে কর্মহীন মানুষও। দীর্ঘদিনেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন। বিগত সরকার 4টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিলেও আটকে আছে ভূমি অধিগ্রহণে। অথচ একই সময়ে ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। অর্থনীতিবিদদের মতে উন্নয়ন বৈষম্য দূর করতে অর্থনৈতিক অঞ্চলগুলো চালুর উদ্যোগ নিতে হবে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একমাত্র উত্তরা বিজেট ছাড়া দীর্ঘ সময় রংপুর অঞ্চলে গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প কলকারখানা। এখনও এই অঞ্চলের শিল্প আটকে আছে কিছু চালকল, পাট ও ক্ষুদ্র শিল্পে। ফলে বিভাগের 70% মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি অর্থনীতির ওপর নির্ভর করতে হচ্ছে। বিগত সরকার দ্রুত অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিলেও রংপুর অঞ্চলে সেই দৃশ্য প্রতিফলিত হয়নি। এই অঞ্চলে 4টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদন পেলেও আটকে আছে ভূমি অধিগ্রহণেই। অথচ একই সময়ে শুরু হওয়া ঢাকা ও চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বাংলাদেশের যে অর্থনৈতিক বৈষম্য আছে, সেই বৈষম্যের শিকার হয়েছে এই উত্তরাঞ্চলের মানুষ। 250 একর জমির মধ্যে 185 একর জমি খাস জমি, বাকি 65 একর জমি একটি ব্যক্তি মালিকানাধীন জমি। মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী এবং এই টাকাটি সরকারের কাছ থেকে পাওয়ার জন্য আমি ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি। ব্যবসায়ী নেতারা বলছেন সম্ভাবনা থাকার পরও বিগত সরকারের বৈষম্য নীতি প্রতিফলিত হয়েছে এই অঞ্চলে। বর্তমান সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। গত সরকারের আমলে যে সমস্ত মন্ত্রী এমপি ছিল যে তারা কোনো পদক্ষেপ নেয়নি। পঞ্চগড় একটি অর্থনৈতিক অঞ্চল এই জন্যই দরকার যে এখানকার এগ্রোবেজ যেসব প্রোডাক্ট রয়েছে সেটা একটা এক্সপ্লোর প্রয়োজন। শিল্পায়নে এগিয়ে নিতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে অর্থনৈতিক অঞ্চলগুলো পরিকল্পিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। এগ্রিকালচার বেসড এখানের মানুষজন, এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর অনেকগুলো ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে 308 একর জমির মধ্যে অধিগ্রহণ হয়েছে মাত্র 87 একর, পঞ্চগড়ে 250 একরের মধ্যে 187 একর আর নীলফামারীতে 106 একর জমি বেজার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর কুড়িগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য 149 একর জমি বরাদ্দ দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ওষুধ সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন আগে 27 ধরনের ওষুধের সরবরাহ ছিল, বর্তমানে 7 প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। এ কারণে বেশি দামে ওষুধ কিনছেন সেবা প্রত্যাশীরা। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। দেশের তৃণমূল পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকে। প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন রোগের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এসব কেন্দ্র থেকে। শুক্রবার ব্যতীত সপ্তাহের 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এসব ক্লিনিকের কার্যক্রম থাকার কথা। তবে ঠাকুরগাঁও সদরের বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের আগে। এলাকাবাসী বলছেন ক্লিনিকগুলোতে চাহিদা মাফিক ওষুধ মিলছে না, এ কারণে অন্য জায়গায় গিয়ে বেশি দাম দিয়ে ওষুধ কিনছেন তারা। এখন ওষুধ নাই বলছে, এখন ঘুরে যাইতে হবে। ওষুধ আগের থেকে অনেক কম, আর আগে ওষুধ অনেক প্রচুর দিত, কিন্তু এখন অর্ধেকের ওষুধ দিচ্ছে না। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের রোগের কিন্তু আমরা আগে ওষুধ পাইতাম, এখন সেই ওষুধগুলো পাচ্ছি না। সরকার যেন আমাদের ওষুধ অনেক বৃদ্ধি করে দেয়, কারণ গ্রামের মানুষ এই সুবিধা যেন ভোগ করতে পারে। কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা বলছেন আগে 27 প্রকার ওষুধ সরবরাহ ছিল, বর্তমানে 7 প্রকার ওষুধের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বাকি ওষুধও চাহিদা অনুযায়ী মিলছে না। আগে উপকার হতো,
মানে একটা ট্যাবলেট খেলে তাদের একবারে ওষুধ সুস্থ হয়ে যেত। এখন এইগুলো ওষুধ না পাওয়ার কারণে তারা ক্লিনিকে সেবা নিতে আসলেও তাদেরকে ঘুরে যাইতে হচ্ছে। লোকজন আসে ঘুরে যাচ্ছে, ঠিকমতো ওষুধ দিতে পারি না, সেবা মান আগের চেয়ে। ওষুধ যদি না থাকে আমি সেবাটা কেমনি দেব? মানুষ তো ওষুধের জন্য আসতেছে এখানে। তবে ওষুধের সংকটের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। সদর উপজেলায় বর্তমানে ওষুধের সংকট সেইভাবে নাই, তারপরে যদি ওষুধ সংকট থাকে আমরা স্থানীয়ভাবে এটা খতিয়ে দেখব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 53টি ইউনিয়নে 146টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। যশোরের অভয়নগর ও মনিরামপুরে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ভবদহ এলাকা পরিদর্শন করবেন 3 উপদেষ্টা। বিস্তারিত জানতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। যশোরের দুঃখ ভবদাহ, বিশেষ করে যশোরের অভয়নগর, মনিরামপুর এবং কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্রায় সারা বছরই জলাবদ্ধ থাকে। মূলত এই অঞ্চলের যে নদীগুলো, এই নদীগুলো নাব্যতা হারানোয় এবং বিলের থেকে নদীগুলো উচ্চ হয়ে যায় পলি পড়ার কারণে এই অঞ্চলে সারা বছরই জলাবদ্ধতা থাকে। এই জলাবদ্ধতাকে প্রায় 80-র দশক থেকে শুরু হয়েছে এবং সেই থেকে এই অঞ্চলের লক্ষাধিক মানুষ, প্রায় 10 লক্ষাধিক মানুষ সারা বছর ভোগান্তিতে থাকেন। স্কুল কলেজগুলো পানিতে ডুবে থাকে, বাড়িঘর পানিতে ডুবে থাকে, ফসলি জমিতে ফসল উৎপাদন করা যায় না, যে কারণে এই অঞ্চলের মানুষ 80-র দশক থেকেই এর একটি স্থায়ী সমাধান চেয়ে আসছিলেন। বিভিন্ন সময় সরকার এই জলাবদ্ধতা নিরসনে প্রায় 650 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে, কিন্তু সেই সব প্রকল্পে আসলে কোনো লাভ হয়নি, সরকারি অর্থের অপচয় হয়েছে। সর্বশেষ প্রকল্পটি ছিল সেচের মাধ্যমে পানি অপসারণ। আপনারা দেখছেন যে এখানে সেচ পাম্প চলছে, এইভাবে কিন্তু গত প্রায় 4 বছর ধরে সেচ দিয়ে পানি অপসারণের চেষ্টা চলছে। কিন্তু স্থানীয় যে মানুষ, যারা ভুক্তভোগী মানুষ, তাদের দাবি পানি সেচ দিয়ে আসলে এই সমস্যার সমাধান হবে না। এর জন্য নদীর নাব্যতা ফেরাতে হবে, তার জন্য প্রয়োজন টিআরএম, এবং সেই টিআরএম এর কারণেই কিন্তু টিআরএম এর জন্য আজকে 3 উপদেষ্টা এই অঞ্চলে পরিদর্শনে এসেছেন। কৃষি উপদেষ্টা, পানি উপদেষ্টা এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা। আজকে তারা এই এলাকা পরিদর্শন করবেন এবং এই অঞ্চলের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করবেন বলে আমরা জেনেছি। তার জন্য অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করছে, তারা খুব শীঘ্রই এখানে চলে আসবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর থেকে। কুড়িগ্রাম পৌরসভার টাপু ভেলাকোপা সড়কে 8 বছর ধরে ভেঙে আছে ব্রিজের সংযোগ সড়ক। চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় বাঁশ ও কাঠ দিয়ে পাটাতন তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। ভাঙা ব্রিজ, একপাশে কাঠ ও বাঁশ দিয়ে বানানো হয়েছে পাটাতন। উপায় না পেয়ে ঝুঁকি নিয়েই এ পথ দিয়ে প্রতিদিন অনেকটা বাধ্য হয়ে যাতায়াত করেন বাসিন্দারা। কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা সড়কের হানাগর এলাকায় 2011 সালে নির্মাণ করা হয় 60 ফুট দৈর্ঘ্য ও 10.5 ফুট প্রস্থের ব্রিজটি। 2017 সালের বন্যায় ব্রিজের সংযোগ সড়ক ধসে যায়। এরপর থেকে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন। ব্রিজটি মেরামতে বিগত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে নিজ উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে জোড়াতালির পাটাতন নির্মাণ করেন স্থানীয়রা। 3 হুইলার ও মোটরসাইকেল পারাপার হলেও আটকে যায় অ্যাম্বুলেন্স। মাঝে মাঝে ব্রিজে এমন জরুরি উকি এসে নিয়ে যাওয়ার কোনো সমস্যা, নিয়ে যেতে পারি না। ওটা ধরিয়ে আসলে মনে করো ব্রিজ কাপে খুঁড়ি মনে করো আলগা হয়ে যায়। বাঁশ কাঠ শাখো দিয়ে কোনো মতে আমি উঠতেছি, এই ব্রিজের কোনো মূল্য আছে? জনদুর্ভোগ কমাতে আপাতত নির্মাণ হবে কাঠের সেতু। দ্রুতই ব্রিজ নির্মাণের আশ্বাস পৌর প্রশাসকের। পৌরসভা উন্নয়ন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। সেই প্রকল্প থেকে ইতিমধ্যে আমাদের যে টোপোগ্রাফিক্যাল যে সার্ভেগুলো আছে সেগুলো করা হয়েছে। আমরা আশা করছি যে ব্রিজের ডিজাইন এবং সব কাজ টেন্ডারের কাজ শেষ করে খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু করা যাবে আশা করি। 2011-12 অর্থ বছরে 1,25,00,000 টাকা ব্যয়ে কুড়িগ্রাম পৌরসভার টাপু ভোলাকোপা হানাগর সড়কে নির্মাণ করা হয় ব্রিজটি। 3টি ইউনিয়ন সহ পৌরসভার প্রায় 50,000 মানুষের যাতায়াত হয় এই সড়ক দিয়ে। সময় সংবাদ, কুড়িগ্রাম। গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকের উপর নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। সোমবার নিহত হয়েছে অন্তত 29 জন। রেহাই পাননি আশ্রয় শিবিরের বাসিন্দারাও।
যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তায় অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। যুদ্ধবিরতির বিষয়ে নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনার কথা জানিয়েছে হামাস। গাজা যেন নরক যন্ত্রণার আরেক নাম। উপত্যকাটির চারপাশে ধ্বংসস্তূপ, রক্ত আর স্বজন হারানোর আর্তনাদ। স্থানীয় সময় সোমবার ভোর থেকে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেইর আল বালাহ, বুরেইজ শরণার্থী শিবির, জেইতুন কোনো এলাকায় রেহাই পায়নি। বাড়িঘর, বাজার, এমনকি অ্যাম্বুলেন্স আর উদ্ধারকর্মীর ওপরও চালানো হয় মুহুর্মুহু হামলা। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, উপত্যকাটি ছেড়ে বাসিন্দারা অন্য দেশে যাচ্ছে এমন ভুয়া প্রচার চালাচ্ছে ইসরায়েল। গুজব ছড়ানো হচ্ছে ইসরায়েলের রামন বিমানবন্দর দিয়ে অন্য দেশে যাওয়া যাবে। এর পেছনের উদ্দেশ্য গাজা সিটি জনশূন্য করা। এদিকে সোমবারই ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, গাজার উত্তর, দক্ষিণ এবং এর বাইরেও হামাসকে তাড়া করা হবে। অঞ্চলটি পুরোপুরি আলাদা করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি আলোচনায় অগ্রগতি না হওয়ায় মানবিক সহায়তা কর্মসূচিতে অবরোধ আরও বাড়ানোর প্রস্তাব উঠছে ইসরায়েলি মন্ত্রিসভায়। এর মধ্যেই ডানপন্থী মন্ত্রীদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের দাবি উঠেছে। অঞ্চলটির বর্তমান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু আলাপ করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র, যেখানে প্রাধান্য পাবে যুদ্ধবিরতি, ইরান ইস্যু ও বন্দিমুক্তি। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরের প্রথম দিনেই গুরুত্ব পেল বাণিজ্য চুক্তি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক তৎপরতার মধ্যে ভ্যান্সের এই সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নরেন্দ্র মোদীর বাসভবনে দুই নেতার বৈঠকে আলোচনা হয়েছে চীনের প্রভাব মোকাবেলায় কৌশলগত অংশীদারিত্ব ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও। লাল গালিচা সংবর্ধনার মধ্য দিয়ে ভারতে পা রাখেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দিল্লির পালাম টেকনিক্যাল এরিয়ায় ভ্যান্সকে অভ্যর্থনা জানায় দেশটির সামরিক বাহিনী। সফর সঙ্গী হিসেবে ভ্যান্সের সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স ও 3 সন্তান। ভ্যান্সের এই সফর এমন সময় যখন যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ নতুন উচ্চতায়। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের ওপর 26% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যদিও তা আপাতত 90 দিনের জন্য স্থগিত। এই বিরতির মধ্যেই দ্রুত বাণিজ্য চুক্তির চেষ্টা করছে নয়াদিল্লি। প্রথম দিনই প্রধানমন্ত্রীর বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন ভ্যান্স। আলোচনায় উঠে আসে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং দুই দেশের মধ্যে 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য। এছাড়াও নিরাপত্তা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত অংশীদারত্ব নিয়েও আলোচনা হয় দুই নেতার। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনে জেডি ভ্যান্সের এই সফর কতটা ফলপ্রসূ হয় তা নির্ভর করছে আসন্ন দিনগুলোতে আলোচনার ফলাফলের ওপর। নাদিম মারজান, সময় সংবাদ। সিলেটে বৃষ্টির বাধায় বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট। তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হচ্ছে সিলেটে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন আউটার ফিল্ডের ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে মাঠ ঢাকা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে যে আগামী 2-3 দিন বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেমনটি আউটার ফিল্ডটি অনেকটাই ভালো, সেই ক্ষেত্রে মাঠ শুকিয়ে যাওয়ার আধুনিকতার ছোঁয়াটাও কিন্তু মাঠে রয়েছে। তবে ম্যাচ নিয়ে একটু শঙ্কা তো থেকেই যাচ্ছে। যদি বৃষ্টি থেমে যায় তো সেই ক্ষেত্রে ম্যাচ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি আছে সকালতে, তবে আকাশটা অনেকটাই মেঘলা। এবং প্রথম ইনিংসের বল হাতে যদি ক্রিকেটের একটু আপডেট আপনাদেরকে দিতে চাই, তাহলে যেহেতু বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষ করেছে 1 উইকেটে 57 রান নিয়ে এবং 25 রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করেছে টাইগাররা। ম্যাচের এই অবস্থায় লক্ষ্যকে প্রশ্ন জবাবে কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন গতকাল মেহেদী হাসান মিরাজ, যেমনটি জানিয়েছেন যে আপাতত লিড নেওয়ার দিকে কিন্তু তাদের নজর ছিল এবং তিনি আশাবাদী করছেন যে উইকেট অনুযায়ী 300 থেকে প্রায় 400 রানের লক্ষ্য ছুটতে পারলে সেটা প্রতিপক্ষের জন্য কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি বিষয়
বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে প্রথম ইনিংসে বল হাতে উজ্জ্বল মিরাজ নিজেই ছিলেন এবং তুলে নিয়েছিলেন কিন্তু 5 উইকেট। তবে আজকে কখন প্লেয়াররা আবার মাঠে নামবেন এবং মাঠে বল গড়াবে সেটা আসলে পুরোটাই নির্ভর করছে আজকের আবহাওয়ার উপরে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্টের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতারে প্রধান উপদেষ্টা। দোহায় লাল গালিচা সংবর্ধনা, 4 দিনের সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরে অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে স্কুল। সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অনলাইন ক্লাসে ক্ষতি পোষানোর পরিকল্পনা। এবং সীমান্তে 5 বছরে বিএসএফের গুলিতে 151 বাংলাদেশি নিহত। সবচেয়ে বেশি হত্যা রংপুর বিভাগে। চোরাচালান বন্ধ ও সহিংসতা কমাতে দ্বিপাক্ষিক চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।